স্যার, তোমাদের এই নতুন পিডিএফটা দেওয়া হয়েছে আজকেই। ইনভেন্টরি কন্ট্রোল সার্টেনিটি অ্যাপ্রোচ চ্যাপ্টারটার নাম। কিন্তু এই চ্যাপ্টারে এই আলোচনাগুলো তোমরা কিন্তু এর আগে শিখেছো থার্ড ইয়ারে থাকতে কস্ট অ্যাকাউন্টিং এ। আবারও তোমাদেরকে এই ওয়ার্কিং ক্যাপিটাল স্যার এটা ম্যানেজমেন্ট। কয় নাম্বার চ্যাপ্টার? হ্যাঁ, এটা কয় নাম্বার চ্যাপ্টার? তোমাদের তো আর ওইভাবে সিরিয়ালি একটু বোর্ড বই না, তবে একটা চ্যাপ্টার এখন তোমাদের যে সিলেবাসটা আমি লিখে দিচ্ছি ওর মধ্যে দেখো ইনভেন্টরি কন্ট্রোল এন্ড সার্টেনিটি অ্যাপ্রোচ আছে। এবার এটা তুমি জি তো স্যার। তোমার তোমার বইয়ের মধ্যে কোন চ্যাপ্টার কত নাম্বার চ্যাপ্টার আছে এটা তুমি দেখে নাও। ঠিক আছে স্যার। হুম। এখন এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের করণীয় কি কি আছে? দেখো আমাদের দুটো জিনিস আছে এখানে করণীয়। এক হচ্ছে কাঁচামালের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করা, আর একটা হচ্ছে স্টোর রুটিন মেনটেন করা। অর্থাৎ স্টোর রুটিন মেনটেন করার জন্য যা যা হিসাব করা সেই হিসাবগুলো আমাদের করা। এই দুটো জিনিসই তোমরা থার্ড ইয়ার থাকতে কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে যে ম্যাটেরিয়ালটা করেছিল সেটার মধ্যে ছিল। তো এখন আবার সেটাই আবার আমাদেরকে আবার শিখতে হবে এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের মাধ্যমে। তো আমার প্রথম আলোচনা আজকে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইওকিউ নিয়ে। তোমরা সবাই জানো এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা ইওকিউ বের করার জন্য আমাদের হাতে ম্যাথমেটিক্যাল মেথড বা ইকুয়েশন মেথড বলা হয় এটাকে। একটা হচ্ছে টেবুলার মেথড, আর একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। আমরা এই তিন মেথডে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করতে পারি। এই তিনটা মেথডে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা কিভাবে নির্ণয় করা যায় আমরা আমাদের আজকের আলোচনায় সেটা শেখার চেষ্টা করব। দেখো, ম্যাথমেটিক্যাল মেথডে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করার সূত্র 2as/c। কেউ কেউ এটাকে এস এর জায়গায় ও দেয়, কেউ কেউ এটাকে 2ao/c ও দেয়, আবার কেউ কেউ এটাকে 2as/c√ওভার এটা দিয়েও করে। তোমাদের ইচ্ছা। এখানে এ হচ্ছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, এস হচ্ছে অর্ডারিং কস্ট পার অর্ডার, এখানে কেউ কেউ ও বলে, ও হচ্ছে অর্ডারিং কস্ট পার অর্ডার, আর সি মানে হচ্ছে ক্যারিং কস্ট। যেহেতু এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে সেই জন্য তোমরা জানো যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি সাধারণত ম্যাথমেটিক্যাল মেথডে এভাবেই করতে হয়। আমি শুধুমাত্র একটু বেসিক ধারণা দিচ্ছি, অঙ্ক করতে করতে তোমরা এগুলা করবে, কারণ এই চ্যাপ্টারটা তোমাদের কাছে নতুন নয়। এই চ্যাপ্টার তোমরা অলরেডি কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে থার্ড ইয়ারে করেছো, তাই এগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে। আমি শুধু তোমাদেরকে এই চ্যাপ্টারে আমরা কি কি করব সেটা বোঝানোর জন্য আমি তথ্যগুলো তোমাদের সামনে তুলে আনছি। আর স্টোর রুটিন, তোমরা জানো স্টোর রুটিনে আমাদের সাধারণত কোন কোন বিষয়গুলো ক্যালকুলেশন করতে হয়। দেখো আমি এখানে লিখে দিয়েছি। স্টোর রুটিন শেখার জন্য আমাদের অ্যানুয়াল রিকোয়ারমেন্ট বা ডেইলি রিকোয়ারমেন্ট বা মান্থলি রিকোয়ারমেন্ট বা উইকলি রিকোয়ারমেন্ট যেটাই হোক, আমাদের প্রশ্নের মধ্যে এইভাবে ওনারা দিতে পারে। আমি একটা মান নিয়ে নিয়েছি 96,000 কেজি। অ্যানুয়াল ওয়ার্কিং ডেজ সেটা 360 দিন হতে পারে, 300 দিন হতে পারে, 250 দিন হতে পারে, প্রশ্নের মধ্যে দিয়ে দিতে পারে। ম্যাক্সিমাম ইউজেস পার ডে, পার মান্থ, পার উইক এইভাবে ওনারা দিয়ে দিতে পারে। মিনিমাম ইউজেস পার ডে 300 কেজি, ম্যাক্সিমাম ডেলিভারি পিরিয়ড, মিনিমাম ডেলিভারি পিরিয়ড, ডেইলি ডেইজ ফর সেফটি স্টক, আর রিঅর্ডার কোয়ান্টিটি বা ইউকিউ 12,000 কেজি। আমি কিছু ইনফরমেশন নিয়ে নিয়েছি যাতে এটাই একটা অঙ্ক হিসেবে তোমাদের সামনে তুলে ধরা যায়। আর এই তথ্যগুলোকে ব্যবহার করে আমরা যে মানগুলো নির্ণয় করি, চারটা মান সাধারণত আমরা নির্ণয় করার চেষ্টা করি। সেটা হচ্ছে রিঅর্ডার স্টক লেভেল, ম্যাক্সিমাম স্টক লেভেল, মিনিমাম স্টক লেভেল, এভারেজ স্টক লেভেল। এই বিষয়গুলো ক্যালকুলেশন করার জন্য এই ইনফরমেশনগুলো আমাদের প্রয়োজন হয়। তো এগুলো নিয়ে যে কাজগুলো আমরা করব সেগুলোই সাধারণত স্টোর রুটিন হিসেবে বিবেচিত।
আমি সেই সূত্রগুলো নিচে লিখে দিয়েছি। এক, রিঅর্ডার স্টক লেভেল। এখানে তোমাদের যেহেতু শীটের মধ্যে এই সূত্রগুলো লেখা আছে, অঙ্ক করতে গিয়ে যেন আমরা এখান থেকে দেখে নিতে পারি, সেজন্য আমার প্রথম পেজের মধ্যে আমি এই সূত্রগুলো তোমাদেরকে লিখে দিয়েছি, এগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে। দেখো, রিঅর্ডার স্টক লেভেল বের করেছি, এবার ম্যাক্সিমাম স্টক লেভেল বের করেছি, এবার দেখো মিনিমাম স্টক লেভেল বের করেছি, এবার দেখো এভারেজ স্টক লেভেল বের করেছি। এই চারটা ইনফরমেশন বের করার জন্য আমাদের উপরের এই তথ্যগুলোকে ব্যবহার করে এই চারটা ইনফরমেশন আমরা যে সমস্ত প্রক্রিয়ায় বের করি, এই সূত্রগুলো মনে রাখতে হয় এই স্টোর রুটিন নামক এই অংশে। তো তার মানে আমরা যে অধ্যায়টা এখন করতে যাচ্ছি, ইনভেন্টরি কন্ট্রোল সার্টেনিটি অ্যাপ্রোচ, এটার খালি বেসিক ইনফরমেশন। তার মানে আমি তোমাদেরকে জাস্ট শুধু ধারণা দিচ্ছি যে আসলে এই চ্যাপ্টারটার মধ্যে আমরা কি কি শিখবো। তো এটা আমরা ধারণা পেলাম যে ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি বের করা শিখবো এই তিনটা পদ্ধতিতে। আর আমরা স্টোর রুটিনটা আমরা শিখবো। আর এর মধ্যে ম্যাথমেটিক্যাল মেথডের সূত্র হচ্ছে এটা, টেবুলার মেথডের জন্য সূত্র তো হবে না, এটা সরাসরি টেবিলের মাধ্যমে তোমাদেরকে শিখতে হবে। গ্রাফিক্যাল মেথডটা সরাসরি গ্রাফের মাধ্যমে শিখতে হবে। আর স্টোর রুটিনের যে আলোচনা, অর্থাৎ এই তথ্যগুলো যদি আমাদের হাতে থাকে, তাহলে এই তথ্যগুলোকে ব্যবহার করে আমরা এই সূত্রগুলো ইউজ করে আমরা এই মানগুলোকে নির্ণয় করতে পারি, 1 2 3 4টা। এটাকে আমরা স্টোর রুটিন বলি, যেটা সম্পর্কে তোমাদের ধারণা আছে। আর প্রথম পেজে আমি শুধু সূত্রগুলো লিখে দিয়েছি যাতে অঙ্ক করার সময় আমরা দেখে নিতে পারি যে কখন কোন সূত্রটা আমরা ইউজ করব। আর এই যে এখান থেকে আমাদের অঙ্কের আলোচনা শুরু, মানে প্র্যাকটিসটা শুরু। আমি প্রত্যেকটা অঙ্কের পাশে রেজাল্ট লিখে দিয়েছি। তোমাদের কাছে যদি মনে হয় হ্যাঁ আমরা নিজেরা নিজেরা করতে পারবো, তাহলে দ্রুত করলে তোমরা এটা আগায় যাবে। কিন্তু আমি একটু প্রেজেন্টেশনটা তোমাদেরকে দেখাই দিই, আমরা সাধারণত এই অঙ্কগুলো কিভাবে করব। খাতা নাও, আমরা একটা অঙ্ক হাতে হাতে করি। আচ্ছা, তোমরা আমাকে একটু একটা কথা বলো, আমি এই যে এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এগুলো কি তোমরা কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে ম্যাটেরিয়াল চ্যাপ্টারে থার্ড ইয়ারে থাকতে করেছিল তো, নাকি এগুলো তোমাদের সঙ্গে এই শব্দগুলোর সঙ্গে তোমরা পরিচিত তো, তাই না? জি স্যার। তোমাদের মধ্যে কেউ এই চ্যাপ্টারটা আবার স্কিপ করনি তো? না স্যার। আচ্ছা, তো আমি এই জন্য ধরে নিয়েছি আমি যে তোমাদের এটার উপর ধারণা আছে, এই জন্য আমি সরাসরি অঙ্কের মধ্যে ঢুকছি, অঙ্কটা আমি হাতে হাতে করছি। কারণ তা না হলে আবার আমাকে গোড়া থেকে আলোচনা করতে হবে। তো থার্ড ইয়ারের পড়াশোনাটা কমপ্লিট থাকলে এটা গোড়া থেকে আলোচনা করার প্রয়োজন হয় না। তো যার জন্য তাহলে চলো আমরা শুরু করি। এই যে একটা প্রশ্ন এখানে আছে, ওনারা শুরুতে বলে দিয়েছে ফ্রম দ্য ফলোইং ডাটা ক্যালকুলেট ইওকিউ। তো ইওকিউ করার জন্য আমরা ইনফরমেশন গুলোকে আগে খাতায় ভালো করে তুলে নিই। হিয়ার দেখো, ওনারা বলছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 12 লক্ষ ইউনিটস। তাহলে এখানে অ্যানুয়াল রিকোয়ারমেন্টস এ সমান সমান 12 লক্ষ ইউনিট। দেখো, ওনারা বলছে কস্ট পার ইউনিট, এটা হচ্ছে এক একটা মালের কস্ট হচ্ছে 3 টাকা। এটা কিন্তু আমাদের অঙ্কের মধ্যে আসলে লাগে না, কিন্তু লাগে যদি কখনো ওনারা ক্যারিং কস্টটা পার্সেন্টেজে বলে দেয়, তখন সেই পার্সেন্টেজটা পণ্যের ক্রয় মূল্যের উপর ধরতে হয়, সেই জন্য আমাদের কাজে লাগতে পারে। আর যদি ওনারা সরাসরি ক্যারিং কস্ট বলে দেয়, তাহলে অবশ্যই এটা আমাদের কোনো কাজে লাগবে না। তো পণ্যের কস্ট পার ইউনিট, তাহলে প্রতি ইউনিট মালের ক্রয় মূল্য 3 টাকা, এটা থাকুক আমাদের সামনে। অর্ডারিং কস্ট বলা আছে 50 টাকা পার অর্ডার, চলো লিখে ফেলি। অর্ডারিং কস্ট পার অর্ডার এস সমান সমান টাকা 50। দেখো, ওই যে ওনারা বলছে ক্যারিং কস্ট অফ ইনভেন্টরি নাকি 10% অফ কস্ট, তাহলে আমাদের ক্যারিং কস্ট হবে এই 3 টাকা 10%। তাহলে চলো, ক্যারিং কস্ট পার ইউনিট, এটাকে আমরা সি বলি, এটা সমান সমান 10% অফ টাকা 3।
তাতে হবে 30 পয়সা। আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম, ওনারা বলছে ইউ কিউ বের করো, এবার আমরা লিখবো উই নো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইউ কিউ সমান সমান √2 as ডিভাইডেড বাই সি। দেখো এটাই হলো আমাদের সূত্র। এবার এটার ভিতরে আমরা মান বসাই দিই। আমাদের 2 * হচ্ছে 12 লাখ, ইন্টু আমাদের এস ছিল 50, ডিভাইডেড বাই সি ক্যারিং কস্ট ছিল 0.30। এবার তোমরা এটাকে ক্যালকুলেশন করো, তোমরা এটাকে ক্যালকুলেশন করে এটার রেজাল্টটা বের করো। 20,000 ইউনিট। তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসে 20,000 ইউনিট। আর এই ক্যালকুলেশন এবং এই অঙ্ক তোমরা এর আগেও করেছো, এই যে আমরা করলাম আবার। এবার এখানে বেশ কিছু অঙ্ক আছে, তোমরা ট্রাই করবে করার জন্য। বলো এটা পারছো সবাই? জি স্যার। দেখো 2 নম্বর অঙ্কে ওনারা আমাদের বলছে আমাদের অ্যানুয়াল রিকোয়ারমেন্টটা হচ্ছে 64,000 ইউনিট। এবার ওনারা সরাসরি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বলে দিয়েছে 4,000 ইউনিট। অ্যানুয়াল কস্ট পার অর্ডার, অর্ডারিং কস্ট বলে দিয়েছে 50। এবার আমাদেরকে ক্যারিং কস্টটা বের করতে বলছে। কিভাবে ক্যারিং কস্টটা আসবে? আচ্ছা, এই অঙ্কটার বৈশিষ্ট্য হলো আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব, চলো সেটা একটু দেখি। স্যার সমীকরণের মাধ্যমে করলে হবে না? হ্যাঁ, সমীকরণের মাধ্যমেই আমরা করব। এটাই তো সমীকরণ, তাই না? জি স্যার। আমরা এই সমীকরণের মাধ্যমেই করব। তো দেখি ক্যালকুলেশনটা আমরা আহ মনে করতে পারি কিনা কিভাবে করব। দেখো এখানে আমাদের সব ইনফরমেশন দেওয়া আছে, একটা ক্যালকুলেশন দেখা দিলেই হয়ে যাবে। এখানে আমাদের এ দেওয়া ছিল 64,000, আমাদের ইও কিউ দেওয়া ছিল 4,000, আমাদের এস দেওয়া ছিল টাকা 50। আমাদেরকে সি বের করতে হবে। আমরা এটা করার জন্য আমরা এই সূত্রটা লিখব। দেখো এই সূত্রের মধ্যে আমাদের ইও কিউ এর রেজাল্টটা ওনারা বলে দিয়েছে। ওনারা ইউ কিউ এর রেজাল্টটা বলে দিয়েছে, আর সেটা হচ্ছে 4,000। আর বাকি যে মানগুলো, টু ইন্টু এ হচ্ছে 64,000, ইন্টু এস হচ্ছে 50, আর সি এর মানটা আমরা বের করব। এবার আমরা পরের লাইনে যেটা করব সেটা হচ্ছে এই, তোমরা উভয় দিকে হোল স্কোয়ার করে দাও।
পরের লাইনে এদিকে 4000-কে হোল স্কোয়ার করে দাও, আর এদিকে এই পুরোটার উপর হোল স্কোয়ার করে দাও। আমরা 4000-এর উপরে আমরা হোল স্কোয়ার করে দেই। চার হাজারের উপরে হোল স্কোয়ার করে দেই। আবার এখানে এই সংখ্যাটার উপরেও আমরা হোল স্কোয়ার করে দেই। স্যার 0.4 আসছে আমার উত্তর। আচ্ছা, উভয় দিকে হোল স্কোয়ার দিলে রুট উঠে যাবে। 0.4। রুট উঠে গেলে এবার সমাধান করে তোমরা ক্যালকুলেশন করে বের করে দেখো, ওই যে অ্যান্সার আছে 0.4, দেখছো? হয়েছে স্যার। তাহলে তো আমরা এটা এইভাবে থাকলে তোমরা পারবো, তাই না? জি স্যার। দেখো এরপরে যাই। এবার 3 নম্বর অঙ্কটার মধ্যে ইওকিউ দিয়ে দিয়েছে, ক্যারিং কস্ট বলে দিয়েছে, অ্যানুয়াল কনজাম্পশনও বলা আছে। এখানে বের করতে বলছে অর্ডারিং কস্ট। একই রকম ভাবে অর্ডারিং কস্ট বের করতে হবে এবং একইভাবে ক্যালকুলেশনটা করতে হবে, পারা যাবে না? জি স্যার। আর 4 নম্বর অঙ্কটার মধ্যে বলছে দ্য ফলোইং ডিটেলস আর অ্যাভেলেবল রেসপেক্ট অফ এবিসি কোম্পানি লিমিটেড। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট বলছে 80,000 ইউনিট। কস্ট পার ইউনিট আদার দেন ক্যারিং অ্যান্ড অর্ডারিং কস্ট, এটা হচ্ছে পণ্যের ক্রয় মূল্য 20 টাকা। ক্যারিং কস্ট আর টু বি 10% পার ইয়ার, এই 20 টাকা 10% 2 টাকা। কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার 200 টাকা। ইওকিউ বের করতে বলছে, বলো একই সহজ অঙ্ক, পারা যাবে না? এটাও পারবে। 5 নাম্বারটা দিকে দেখো, নুসরাত ম্যানুফ্যাকচারিং কোম্পানি রিকোয়ার্স অফ অ্যান এভারেজ on an average 175 ইউনিট of an item of raw materials per month। আচ্ছা বলো, প্রতি মাসে যদি আমাদের 175 ইউনিট লাগে, তাহলে অ্যানুয়াল রিকোয়ারমেন্টটা এটা 175-কে 12 দিয়ে গুণ করলে বেরোবে না? তাহলে এই 5 নম্বর অঙ্কের অ্যানুয়াল রিকোয়ারমেন্ট হবে 175 গুণ 12। দ্য ইউনিট পারচেস প্রাইস অফ দ্য ম্যাটেরিয়াল 50 টাকা, এটা পণ্যের ক্রয় মূল্য। অ্যান্ড কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার 150, এটা অর্ডারিং কস্ট। The cost of carrying 1 unit of inventory per year is as follows। দেখো ক্যারিং কস্টটা বলছে আমাদের রেন্ট অফ ইন্স্যুরেন্স এন্ড ট্যাক্সেস হচ্ছে 2 টাকা, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ইন ইনভেন্টরি হচ্ছে 10%। তাহলে এই দুইটা যোগ করলে আমরা পাবো আমাদের ক্যারিং কস্ট। তাহলে দেখো তো আমাদের ইনভেস্টমেন্ট ইন ইনভেন্টরি 10% হবে ক্যারিং কস্ট। দেখি তো এই অঙ্কের ক্যারিং কস্ট আমরা ডাটাগুলো রেডি করতে পারি কিনা। চলো এইটার ইনফরমেশন গুলোকে আমরা একটু রেডি করে দিই, তারপর তোমরা নিজেরা করো। দেখো এখানে আমাদের অ্যানুয়াল রিকোয়ারমেন্ট এ সমান সমান কত হবে? অ্যানুয়াল রিকোয়ারমেন্ট হবে 175 ইন্টু 12। তাহলে কত হয় দেখো তো? গুণ করো। 2100।
তাহলে 2100 ইউনিট হচ্ছে আমাদের অ্যানুয়াল রিকোয়ারমেন্ট। দ্য ইউনিট পারচেজ প্রাইস অফ দ্য ম্যাটেরিয়াল হচ্ছে 50 টাকা, এটা পণ্যের ক্রয় মূল্য। অ্যান্ড কস্ট অফ দ্য প্লেসিং এ অর্ডার ইস টাকা 150, তাহলে অর্ডারিং কস্টটা হচ্ছে 150 টাকা। দেখছো, কস্ট অফ ক্যারিং অন 1 ইউনিট অফ ইনভেন্টরি পার ইয়ার ইজ অ্যাজ ফলোস। দেখো আমাদের ক্যারিং কস্টটা ওনারা বলে দিয়েছে, ক্যারিং কস্টটা সিটা হবে এরকম, সিটা হবে রেন্ট, ইন্স্যুরেন্স এন্ড ট্যাক্সেস হচ্ছে 2 টাকা, তাহলে ক্যারিং কস্ট 2 টাকা প্লাস, আর ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ইন ইনভেন্টরি হচ্ছে 10%। আর এই যে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ইন ইনভেন্টরি 10%, কার 10%? দেখো তো আমাদের পণ্যের ক্রয় মূল্য কত ছিল, এক একটা পণ্যের ক্রয় মূল্য 50 টাকা ছিল না? দেখো তো ওই যে ইউনিট পারচেজ প্রাইস অফ ম্যাটেরিয়াল 50 টাকা ছিল না? তাহলে ওই 50 টাকার 10%। তাহলে আমাদের ক্যারিং কস্টটা কত হয়? তাহলে আমাদের ক্যারিং কস্টটা হয় 2 টাকা প্লাস 50 টাকা 10% মানে 5 টাকা, তাহলে আমাদের ক্যারিং কস্টটা হয় 7 টাকা। তাহলে দেখো তো আমাদের ক্যারিং কস্টটা 7 টাকা চলে আসছে। তাহলে এইবার তুমি এই তিনটা ইনফরমেশন ব্যবহার করে এই সূত্রের মধ্যে ফেললে আমাদের কি ইওকিউটা বের হবে না? তোমরা করো তো ক্যালকুলেশনটা। এবার এই ইনফরমেশন গুলো এই সূত্রের মধ্যে বসাও, তাহলে দেখো আমাদের 300 ইউনিট আসে কিনা। এবার ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করার জন্য এই তথ্যগুলোকে এই সূত্রটার মধ্যে বসাও, বসে দেখো আমাদের ইওকিউটা 300 ইউনিট আসে কিনা। যা আমরা করছি, যদি মনে হয় যে হ্যাঁ এগুলো আমরা পারবো, তাহলে যতদূর পর্যন্ত করা সম্ভব তোমরা নিজেরা করে ফেলবে, তাহলে আমরা একটু আগায় যাব তাড়াতাড়ি। এটা ওয়ার্কিং ক্যাপিটালের সেকেন্ড চ্যাপ্টার। जी सर 300 ही। তাহলে আমাদের 300 ইউনিটটা বের হয়ে গেল, আমরা সেম সূত্রটা ব্যবহার করলাম। তাহলে এটা ডাটা, 5 নম্বর অঙ্কের ডাটাটা আমাদের আহ পড়ে আমরা রেডি করলাম। চলে যাও এবার একটু 6 নম্বরটা দিকে তাকাই। 6 নম্বর কি কি আছে আমরা একটু দেখি। বেলি লিমিটেড বাইজ এ লট অফ 5000 বক্সেস। আমরা 5000 বক্স মাল কিনছি, হুইচ ইজ এ 4 মান্থ সাপ্লাই। আচ্ছা, যদি 5000 বক্সটা 4 মাস, 4 মাসের সাপ্লাই হয়, তাহলে অ্যানুয়াল রিকোয়ারমেন্টটা এর 3 গুণ হবে না? তাহলে 5000কে 3 দিয়ে গুণ করলে 15000 হবে আমাদের অ্যানুয়াল রিকোয়ারমেন্ট। প্রত্যেক বক্সের দাম হচ্ছে 120 টাকা, এটা পণ্যের ক্রয় মূল্য। আর অর্ডারিং কস্ট 160 টাকা, ক্যারিং কস্ট 10%, ওই 120-এর 10% 12 টাকা হবে ক্যারিং কস্ট। আর কোনো কিছু বলেনি। হোয়াট ইজ দ্য টোটাল কস্ট অফ এক্সিস্টিং ইনভেন্টরি পলিসি। তাহলে আগের ইনভেন্টরি পলিসির টোটাল কস্ট কত সেটা বের করতে হবে। আর হাউ মাচ মানি কুড বি সেভড ইফ দ্য কোম্পানি অ্যাডপ্ট ইওকিউ পলিসি। আচ্ছা যাই হোক, আমি 6 নম্বর অঙ্কটা একটু আলাদা চেহারা দেখলাম, আমি 6 নম্বর অঙ্কটা একটু আলাদা করে নিয়ে আসলাম। আমি তোমাদের কাছ থেকে একটু শুনে দেখি। ওনারা আমাদেরকে এ নাম্বার রিকমেন্ডে বলছে হোয়াট ইজ দ্য টোটাল কস্ট অফ দ্য এক্সিস্টিং ইনভেন্টরি পলিসি। এক্সিস্টিং ইনভেন্টরি পলিসি কথাটা মানে আমরা প্রতিবার 5000 করে বক্স কিনি, 4 মাসের সাপ্লাই, আমরা 5000 করে মাল কিনি, এটাই হচ্ছে আমাদের এক্সিস্টিং ইনভেন্টরি পলিসি, এটাই। তো এই পলিসিতে আমাদের টোটাল কস্টের পরিমাণ কত, এইটা ওনারা আমাদের কাছে জানতে চেয়েছে। তোমাদের কি মাথায় আইডিয়া আছে এই প্রশ্নের জবাবটা আমরা কিভাবে দিব? তোমাদের মধ্যে কেউ আছো যে এই জবাবটা দিতে পারবে, যে আমরা আগে কিনতাম 4 মাস সাপ্লাই, অর্থাৎ প্রতিবার আমরা 5000 বক্স করে মাল কিনতাম, অর্থাৎ আমরা আমরা বছরে 3 বার মাল কিনতাম সব মিলায়। তো এই প্রতিবার 5000 করে মাল কেনার কারণে আমাদের
অ্যানুয়াল টোটাল কস্টটা কত হবে সেটা আমরা কিভাবে বের করব, তোমরা কি কারো আইডিয়া আছে, বলতে পারবা? তাহলে চলো আমি তোমাদেরকে বলি। আমাদের টোটাল কস্ট সমান সমান টোটাল অর্ডারিং কস্ট প্লাস টোটাল ক্যারিং কস্ট। আসলে এই ক্ষেত্রে আমাদের টোটাল কস্ট বলতে আমরা টোটাল অর্ডারিং কস্ট এবং টোটাল ক্যারিং কস্টকে বুঝি। আচ্ছা, এখন অর্ডারিং কস্ট আমরা কিভাবে পাবো? অর্ডারিং কস্ট বের করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট ডিভাইডেড বাই 5,000। আমি প্রতিবার 5,000 করে মাল কিনবো, আর উপর হবে আমার অ্যানুয়াল রিকোয়ারমেন্ট। তাহলে আমি পাবো নাম্বার অফ অর্ডার। আর এই নাম্বার অফ অর্ডারকে এইভাবে আমি বের করব, নাম্বার অফ অর্ডার। আর এই নাম্বার অফ অর্ডারকে আমি যদি অর্ডারিং কস্ট পার অর্ডার এস দিয়ে গুণ করি, তাহলে আমি পাবো আমার অর্ডারিং কস্ট। আর ক্যারিং কস্ট বের করতে সূত্র হচ্ছে সবসময় এভারেজ ইনভেন্টরিকে ক্যারিং কস্ট দিয়ে গুণ করতে হয়। এভারেজ ইনভেন্টরিকে সবসময় ক্যারিং কস্ট দিয়ে গুণ করতে হয়। তো উপরে লিখলাম, আমি লিখলাম এভারেজ ইনভেন্টরিটা কিভাবে পাবো। এভারেজ ইনভেন্টরিটা হলো আমি যতগুলো মালের অর্ডার দেই, আমি যে 5,000 মালের অর্ডার দিচ্ছি এর অর্ধেক মালকে বলা হয় এভারেজ ইনভেন্টরি। তাহলে এই এভারেজ ইনভেন্টরিকে আমি এখন যদি সি দিয়ে গুণ করি, তাহলে আমি পাবো আমার ক্যারিং কস্ট। তাহলে এই যে লাইনটা আমি এখন লিখলাম সেটা হচ্ছে অ্যানুয়াল রিকোয়ারমেন্টকে যখন আমি আমার অর্ডার সাইজটা দিয়ে ভাগ করব, তখন আসবে আমাদের নাম্বার অফ অর্ডার। আর এই নাম্বার অফ অর্ডারকে অর্ডারিং কস্ট পার অর্ডার দিয়ে গুণ করলে আসবে অর্ডারিং কস্ট। আর আমরা যে মালগুলো অর্ডার দিচ্ছি তাকে 2 দিয়ে ভাগ করলে হবে এভারেজ ইনভেন্টরি। আর এভারেজ ইনভেন্টরিকে সি দিয়ে গুণ করলে আসবে ক্যারিং কস্ট। এইভাবে আমরা ক্যারিং কস্টটা বের করি। এবার চলো আমরা মানটা একটু বসাই। তোমরা দেখো, আমাদের অ্যানুয়াল রিকোয়ারমেন্টটা হচ্ছে 15,000 ইউনিট। এখন এই 15,000 কিভাবে পেলাম আমি মুখে মুখে করলাম, তোমরা বুঝে নিয়েছো নিশ্চয়ই। 5,000 বক্সেস 4 মাসের সাপ্লাই। তার মানে আমরা এরকম বছরে 3 বার করব। তাহলে 3 × 5 = 15,000 আমাদের অ্যানুয়াল রিকোয়ারমেন্ট। সেইভাবে আমি এটাকে 15,000 বলেছি। আর প্রতিবার আমি মাল কিনছি 5,000 করে। তাহলে 15,000কে 5,000 দিয়ে ভাগ করলে তাহলে আমাদের অ্যামাউন্টটা চলে আসবে 3টা অর্ডার। আর প্রতিবার অর্ডারিং কস্ট আমাদের কত টাকা লাগে? 160 টাকা। তাহলে আমাদের অর্ডারিং কস্টটা পাওয়া যাবে। 5,000কে 2 দিয়ে ভাগ করলে 2,500। আর 2,500কে আমরা ক্যারিং কস্ট দিয়ে গুণ করব। আমাদের ক্যারিং কস্টটা ছিল কত? 10%। পণ্যের ক্রয় মূল্য ছিল কত? পণ্যের ক্রয় মূল্য ছিল 120 টাকা, যার 10% হচ্ছে 12 টাকা। তাহলে এবার দেখো তো প্রথমটুকু অর্ডারিং কস্টটা কত আসে, প্রথমটার অর্ডারিং কস্ট কত আসে? 160 গুণ 3, 480। এটা কি 480 আসে প্রথমটুকু? তোমরা কি ক্যালকুলেশন করছো না? জি স্যার, 480 আছে। এবার এইটুকু ক্যালকুলেশন করো, 5,000 ভাগ 2 × 12। 30,000 আসছে স্যার। তাহলে যোগ করলে হবে 30,480। দেখো আমরা আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টের জবাবটা পেয়ে গেলাম। তাহলে আমাদের টোটাল ইনভেন্টরি কস্ট যেটা ওনারা বের করতে বলছে ফর এক্সিস্টিং পলিসি, তাহলে আমাদের এক্সিস্টিং পলিসি ছিল এটা। আর এটা টোটাল কস্টটা এই যে আমি বের করলাম। তোমরা কি এই টোটাল কস্ট বের করাটা বুঝেছো?
জি স্যার। আচ্ছা, ওনারা 2 নম্বরে বলছে যদি আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ফলো করি তাহলে হাউ মাচ মানি কুড বি সেভড, তাহলে কত টাকা আমরা সেভ করতে পারবো। আচ্ছা, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আগে আমাদেরকে একটা ইও কিউ বের করে নিতে হবে না? এই প্রশ্নের জবাব দিতে গেলে আগে আমাকে একটা ইও কিউ বের করে নিতে হবে না, বলো তো? জি স্যার। তাহলে চলো আমরা এই ইনফরমেশনটা ব্যবহার করে নিজের একটা ইও কিউ বের করি। তোমরা ইও কিউ বের করে, আমি বাকি প্রশ্নের জবাবটুকু তোমাদেরকে দিচ্ছি। তোমরা খালি ইও কিউটা বের করে আমাকে বলো যে আমাদের ইও কিউটা এত ইউনিট হয়। আমাদের অ্যানুয়াল রিকোয়ারমেন্ট এর মানটা হচ্ছে 15,000। আমাদের অর্ডারিং কস্ট এস হচ্ছে 160। আমাদের ক্যারিং কস্ট সি হচ্ছে 12 টাকা। এখানে যদি আমরা ধরি আমাদের ইও কিউটা বের করার জন্য আমাদের অ্যানুয়াল রিকোয়ারমেন্টটা ছিল 15,000, আমাদের অর্ডারিং কস্টটা ছিল 160, আর আমাদের ক্যারিং কস্টটা ছিল 12 টাকা। তাহলে এবার এটাকে সমাধান করলে আমাদের ইও কিউটা কত আসে একটু আমাকে বলো। 2 × 15,000 × 160 ভাগ 12 আর পুরাটার উপর √ওভার। তাহলে আমাদের ইও কিউটা কত আসে? 632। তাহলে আমাদের ইও কিউটা আসে 632 ইউনিট। তাহলে এবার আমাদেরকে দেখতে হবে, যদি আমি 5,000 5,000 করে মাল না কিনে যদি আমি প্রতিবার 632টা করে মাল কিনি তাহলে আমার টোটাল কস্টটা কত হবে, তাহলে আমি সেভিংসটা বের করতে পারবো। তাহলে চলো এবার আমরা এখানে আবার টোটাল কস্ট বের করবো। আবার টোটাল কস্ট বের করবো ফর ইও কিউ। এবার আমি টোটাল কস্টটা বের করবো ইও কিউ এর জন্য। আর কিউ এর জন্য টোটাল কস্টটা বের করতে হলে এবার আমরা আমাদের সূত্রটা এইভাবে লিখবো: অ্যানুয়াল রিকোয়ারমেন্ট ডিভাইডেড বাই ইও কিউ, আর ইনটু এস। আর এখানে লিখবো ইও কিউ ভাগ 2, ইও কিউ ভাগ 2 ইনটু সি। একদম ওই সেম সূত্রটা ব্যবহার করেছি, খালি আমি এখানে ইও কিউটা ব্যবহার করেছি। চলো এবার মানটা বসাই। সব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এখানে আছে, যেগুলো তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে পারতে হবে, শিখতে হবে, সেগুলো আমি এখানে দিয়েছি। দেখো আমাদের অ্যানুয়াল রিকোয়ারমেন্টটা ছিল 15,000। আমাদের ইও কিউটা বের হচ্ছিল 632। আমাদের এস এর মানটা ছিল 160। আমাদের ইও কিউটা ছিল 632 ভাগ 2 ইন্টু সি এর মানটা ছিল 12 টাকা। না, এবার ক্যালকুলেশন করো, এটা একবারেই গুণটা করো, দশমিক আসলে অ্যাভয়েড করো। 15,000 ভাগ 632 ইন্টু 160, তাহলে প্রথমটা কত আসে? 3,797। 3,497 হচ্ছে আমাদের অর্ডারিং কস্ট প্লাস। এবার ক্যারিং তার কস্ট হবে। তার 700, 400 না। আচ্ছা, 3,797। আচ্ছা, এবার এবার ক্যারিং কস্টটা বলো। 3,792। 3,792, এই দুইটার যোগফল বলো। 7,589। 7,589। তাহলে দেখো, যেখানে ইও কিউ ব্যবহার করলে আমাদের খরচ হয় মাত্র 7,592।
সেখানে আমরা আগের এক্সিস্টিং পলিসিতে আমাদের খরচ হতো 30,480। তাহলে আমাদের সেভিংস হবে কত টাকা যদি আমরা ইওকিউ ব্যবহার করি? তাহলে এই দুটো বিয়োগ করলেই হয়ে যাবে। সেভিংস সেভিংস সমান সমান 30,480 মাইনাস 7,589। তাহলে দেখো তো আমাদের সেভিংসটা কত আসে। বাইশ হাজার 891। 22,891 টাকা। এই যে দেখো, 22,891 টাকা হবে আমাদের সেভিংস। কিভাবে এটা বের করলাম তোমরা দেখছো? আমরা টোটাল কস্ট বের করেছি ফর এক্সিস্টিং পলিসির জন্য, আমরা টোটাল কস্ট বের করেছি ফর ইওকিউ এর জন্য, আর এই দুইটা কস্ট বিয়োগ করে আমরা সেভিংসটা বের করে দিলাম। এইভাবে আমরা এই প্রশ্নের জবাবটা আসলে দিতে পারি। তোমরা কি আমার কথা বুঝেছো? সবার খাতায় কি অঙ্কটা করা হয়েছে? জি স্যার। জি স্যার। এইবার তোমাদের কাজ, আমি তোমাদেরকে বলে দিলাম যে এই ধরনের অঙ্কই এখানে আছে। আমি যে কটা অঙ্ক করলাম শুরু থেকে, সেই কটা অঙ্ক বাদে বাকি যতগুলো অঙ্ক আছে পার্ট বি তে, আচ্ছা টেবুলার মেথডটা বাদ, টেবুলার মেথডটা আমি করব। টেবুলার মেথডের অঙ্ক বোধহয় যে এই একটা আছে 16, 15 পর্যন্ত। 15 পর্যন্ত তোমরা যতগুলো অঙ্ক করতে পারবে নিজেরা করবা। এই অঙ্কগুলোর মধ্যে যেটা যেটা যেই রিকোয়ারমেন্টটা পারবে না বা যেই অ্যান্সারটা হবে না, আমি শুধু সেটা করে দিব। কিন্তু আমি চাই যে আগামী ক্লাসের মধ্যে আমরা অন্তত 15 পর্যন্ত অঙ্কগুলো যেন সলভ করে ফেলতে পারি পার্ট বি এর। তাহলে এই চ্যাপ্টারটা আমরা তাড়াতাড়ি শেষ করতে পারবো কি, ঠিক আছে? যা তোমরা পারো সেটা নিয়ে আর আমাদেরকে বেশি সময় নষ্ট করতে হবে না। তাহলে আমি যে কটা করে দিলাম, বাকি 15 পর্যন্ত সবগুলো অঙ্ক তোমরা আগামী ক্লাসে ট্রাই করবা সবাই কি, ঠিক আছে? না পারলে আমি জি করে দিব। স্যার। আল্লাহ হাফেজ।